খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো আজকে আমরা আলাপ করব বিপিএল নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম। বিপিএল এর দুটো দিন শেষ হয়েছে। প্রথম দুটো দিনে আমরা দুটো ডিফারেন্স দেখেছি। প্রথম দিন আমরা দেখেছি প্রচুর রান হচ্ছিল। প্রথম ম্যাচে যেমন আমরা দেখেছি 190 চেজ হয়েছে। পরের ম্যাচেও আমরা দেখলাম যে 174 রান করেছে, যদিও নোয়াখালী সেটি চেজ করতে পারেনি, তাদের ব্যাটিং ব্যর্থতা ছিল। গতকালকের ম্যাচে আমরা দেখলাম যে আবার দুটো ম্যাচে 140-তে ছিল, এর বেশি যেতে পারেনি। আবার 140 করেও হচ্ছে বেশ শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ আমরা দেখলাম। লাস্ট বলে ম্যাচ জিততে হয়েছে নোয়াখালী সিলেটকে মাত্র 1 উইকেট হাতে রেখে। এই যে দুটো ম্যাচেই উইকেটের দুই রকম চরিত্র আমরা দেখলাম, এটা কেন হলো? বিপিএল এর প্রথম দিনের পরে কিন্তু গভর্নিং কাউন্সিলের সদস্য ইশতেখার রহমান মিঠু বলেছিলেন যে তিনি চান পুরো টুর্নামেন্টে যেন হাই স্কোরিং উইকেটটা দেখা যায়। কিন্তু দুটো জিনিস থাকতে পারে এখানটায়। প্রথমত হচ্ছে যে 140 বা 160-এর যে পিচটা দেখি, এটা কিন্তু বাংলাদেশের যে কোনো উইকেটের জন্য এটা আদর্শ উইকেটই ধরা হয় 140 থেকে 160। সেটাও হতে পারে একটা বিষয়। সেকেন্ড বিষয় হতে পারে উইকেট রেস্ট পাচ্ছে কিনা। পরপর দুটো দিন 4টা ম্যাচ একই ভেন্যুতে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। সেই সঙ্গে এটা একটা ফ্যাক্ট হতে পারে যে পিচ কন্ডিশনসটা সেই সময়টা কেমন ছিল, দুদিনের রেস্ট। এখন আজকের দিনটা যেমন রেস্ট পাবে, আগামীকাল আর একটা হাই স্কোরিং ম্যাচ যদি হওয়া যায়, তখন আমরা বলতে পারি যে প্রপার রেস্টের একটা ইস্যু হয়তো বা রান না পাওয়ার পেছনে কারণ ছিল। আবার আরেকটা জিনিস দেখতে হবে, ব্যাটিং লাইন আপগুলোতে কে ছিল। গতকালকে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহীর ম্যাচটা যদি আমরা দেখি, আক্ষরিক অর্থে ঢাকা ক্যাপিটালস খুবই চমৎকার বোলিং করেছে। আর সেটা ক্ষেত্রে ওই ম্যাচটার জন্য সেটা একটা ফ্যাক্টর হয়েছে। কারণ শেষ দিকে আমরা দেখলাম ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান ঠিকই তার উইলো ঝলকানি দেখেছেন। পারভেজ হোসেন ইমন কিন্তু খুব ভালো স্ট্রাইক রেট, মানে 146 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। সুতরাং পিচকেও খুব বেশি দোষ দেওয়া যায় না। সম্ভবত ব্যাটিং ব্যর্থতাটা বা কিছু ফাইন টিউনিংয়ের জন্য, যেমন গতকাল 2 ম্যাচে মিলে 4 জন পাকিস্তানি বিদেশি ব্যাটার, যাদের কাছ থেকে আমরা বড় রান আশা করছিলাম, 4 জনই ডাক মেরে। কিন্তু রাজশাহী তো প্রথম ম্যাচে 190 চেজ করলো, কালকের ম্যাচে ওরা 132-34 রানে এটা ঢাকা ক্যাপিটালসের বোলিংকে এই জায়গাটা একটু হয়তো ক্রেডিট দিতে হবে যে তারা অ্যাকচুয়ালি খুব ভালো করছিল। বিশেষ করে যখন শুরুর দিকে যখন 2-3টা উইকেট দ্রুত পড়ে যায়, তখন মুশফিকুর রহিম একটু ধরে খেলার ট্রাই করছিলেন। তার স্বভাব চরিত যে ধীরগতি শুরু, পরে গিয়ে অ্যাটাকিং মোডে যাওয়া, কিন্তু সেটাও তিনি করতে পারেন। নাসিরের বলটা বেশ ভালোই ছিল। সুতরাং ওই দিকটা আমাদেরকে একটু ঢাকা ক্যাপিটালসকে ক্রেডিট দিতে হবে যে তারা তাদের কোচকে হারানোর যে ধাক্কাটা সামলে যে তারা যেভাবে খেলেছে, ভালো বোলিংটা করেছে। রাইট জুবের, আমরা আর বলছিলাম এসবের মধ্যেই রান করা না করার মধ্যেই আমরা দেখলাম যে একজনকে আমার আলাদা করে নজরে এসেছেন, তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন। দুটো ম্যাচেই 60+ ইনিংস খেলেছেন। কালকের ম্যাচে অপরাজিত ছিলেন। আগের ম্যাচে তিনি প্রায় 200 স্ট্রাইক রেটে খেলেছেন। তাকে 4 নম্বরে খেলানো হচ্ছে। ন্যাশনাল টিমে হচ্ছে আমরা একটা কথা বলছিলাম যে ওপেনিংয়ে কে হবেন, তানজিদ তামিমের সঙ্গী কে হবেন, পারভেজ ইমন নাকি সাইফ হাসান। সেক্ষেত্রে এই যে বিপিএল এ তিনি 4 নম্বরে খেলছেন, এটা কি একটা সমাধান হতে পারে কিনা? ডেফিনেটলি এটা একটা সমাধান। আমাদের সঙ্গে কথা হচ্ছিল মোহাম্মদ আশরাফুল। ন্যাশনাল টিমেও লাস্ট ম্যাচে তিনি 4 নম্বরে খেলেছিলেন এবং তানজিদ তামিমের সঙ্গে বেশ ভালোই ফিনিশিং ছিল তার। আমাদের সঙ্গে কথা হচ্ছিল মোহাম্মদ আশরাফুলের। উনি একটা জিনিস বলছিলেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি দেশের কথা একটু চিন্তা করে, আমি জানি না সিলেট কর্তৃপক্ষ বা সিলেটের কোচ সোহেল ইসলাম সেই সূত্র ধরেছেন কিনা, বাট এটা ইফেক্টিভ একটা চেঞ্জ। পারভেজ হোসেন ইমন কন্টিনিউয়াসলি ভালো খেলছেন এবং দেখা যাচ্ছে যে সিলেটের যে ওপেনিং জুটি যেটা আছে রনি তালুকদার এবং সাইম আইবের কারণে যদি কেউ অফ ফর্মে যান, তাহলে সেটাকে ব্যাকআপ দেওয়ার মতো ইমন যে কতটা কেপেবল সেটা দেখা যাচ্ছে। সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে, ইমন স্পিন বোলিংয়ে একটু বল পুরাতন হলে তিনি অ্যাগ্রেসিভ হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওটাও তাকে একটা সমাধান দিচ্ছে। জাতীয় দলের দিক থেকে যদি আসে, তানজিদ তামিম ওপেনিংয়ে ফার্স্টে থাকছেন, সেটা মোটামুটি নির্ধারিত। সাইফ হাসানের কিন্তু যখনই 4 নম্বরে ড্রপ করছেন, তার অ্যাভারেজ বেড়ে গেল। জাতীয় দলের পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি, তার অ্যাভারেজ প্রায় 45-এর কাছাকাছি চলে গেল। স্ট্রাইক রেটটা অনেকখানি নিচে নেমে যায়, 114-এর কাছাকাছি, যেটা হয়তো বা আমরা 4-এ নামা কোনো একজন ব্যাটারকে মিডল ওভারে রান করার ক্ষেত্রে জাতীয় দল আমরা এটা আশা করতে পারি না। সেই হিসাবে যদি সাইফ হাসানকে যখন ওপেনিংয়ে নামানো হচ্ছে, তখন তার স্ট্রাইক রেটটা 130-এর কাছাকাছি চলে যাচ্ছে। সেটা একটা ফায়ার স্টার্ট বাংলাদেশকে দিতে পারে ওয়ার্ল্ড কাপে, সেটা একটা ভালো দিক। তানজিদ তামিম এবং সাইফ হাসান যেভাবে খেলছেন অ্যাগ্রেসিভলি, সেটা এক্সপ্লোসিভ স্টার্ট। লিটন দাস অবভিয়াসলি 3 নম্বরে সবসময়ের জন্যই
বেশ ভালো একটা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যেহেতু মিডল অর্ডারে অনেকদিন ধরে ক্রাইসিসে ভুগছে, আমার মনে হয় পারভেজ ইমন সেখানে একটা বড় সমাধান হয়ে আসতে পারেন। জুবাইর, আমরা আরও আলোচনা করব, তার আগে একটা বিরতি নিব। মিডল অর্ডার নিয়ে কথা বলছিলাম, সেখানে আমরা সমাধান খুঁজছিলাম পারভেজ ইমনে। এই পজিশনটাতে যারা বিবেচনায় আছেন ন্যাশনাল টিমের জন্য, তাদের মধ্যে একজন হচ্ছে অঙ্কন। আমরা লাস্ট যে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে তাকে দেখেছিলাম। গতকালকে আমরা তার যে ইনিংসটা দেখেছি, 51 বলে 60 রানের একটা ইনিংস, আদর্শ টি-20 ইনিংস কিনা এটা একটা প্রশ্ন। অঙ্কনকে আমরা এর আগেও দেখেছিলাম টেস্ট টিমে, টেস্টে তার অভিষেকও হয়ে গেছে বাংলাদেশ দলের হয়ে, এবং টেস্টের জন্যই তাকে বেশি বিবেচনা করা হতো। লাস্ট টাইম যখন হচ্ছে তাকে টি-20 সিরিজের দলে ইনক্লুড করা হয়, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেই সমালোচনার জবাবটা কি তিনি এই ইনিংসে দিতে পেরেছেন কিনা? আর টেস্টের সমালোচনা যদি দিতে চান তাহলে গতকালকের ইনিংসটাকে প্যারামিটার হিসেবে মোটামুটি মানা যায়, কিন্তু আর টি-20 সমাধান আদর্শ টি-20 ইনিংস টি-20 সমাধান কিনা অঙ্কন কিনা না, এটা দুর্ভাগ্যজনকভাবে তার ইনিংস বিল্ড আপটা খুবই স্লো। আমরা একটা জিনিস সবসময় বলি যে অ্যাঙ্কর রোলে খেলা, যেটা আমরা পাকিস্তানের বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ান থেকে দেখি, কিন্তু বাবর আজম মোহাম্মদ রিজওয়ান কিন্তু পাকিস্তান দলে আর ফিট থাকছেন না। স্টিভেন স্মিথের মতো একটা তাকে বলাই চলে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার, 10,000 রান। স্টিভেন স্মিথের টি-20 ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র অ্যাঙ্কর রোলে যে খেলার যে প্রবণতাটা, সেটা কিন্তু মডার্ন টি-20 তার চলছে না। এবং অঙ্কনের ক্ষেত্রেও প্রবলেমটা সেখানে হয়ে গেছে। গতকালকে যদিও নোয়াখালীর শেষ দিকে এসে রানটাকে কিছুটা বাড়াতে পেরেছে তার সেই 60 রানের সুবাদে, কিন্তু তিনি যেভাবে খেলেছেন, জাকের আলী অনেক গতকালকে কিছুটা অন্তত অ্যাগ্রেসিভ খেলা ট্রাই করেছেন। তার আগের ম্যাচে আমরা যদি চিটাং ম্যাচটা দেখি, ডিও ফ্যাক্টরটা তাদের পক্ষে ছিল, চিটাংয়ের পক্ষে ছিল, কিন্তু মিডল অর্ডারে জাকির অনিক এবং অঙ্কন দুজনেই যখন খুবই স্লো খেলছিলেন, তখনই তাদেরকে চিটাগাং বলাররা চেপে বসে এবং আলটিমেটলি নোয়াখালী ভালো একটা শুরুর পরেও কিন্তু ম্যাচটা হেরে যায়। রাইট। সো অঙ্কনের ক্ষেত্রে জিনিসটা দরকার হচ্ছে যে তিনি কিভাবে সে ডট বলের প্রবণতাগুলো কমাবেন। তার গতকালকের ইনিংসটা মাঝের পোর্শনটা, যে সময়টা তিনি জাকির আলী অনেকের সঙ্গে জুটি করছেন, তখন বেশ ভালো ছিল, কিন্তু শুরুটা তিনি খুবই ধীরগতি করেছেন। আচ্ছা, এখানে আরেকটা দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এই শোতেই এসেছিলেন সাবেক নির্বাচক এবং এখন ঘরোয়া ক্রিকেটের খুব নামকরা কোচ হান্নান সরকার। তিনি একটা কথা বলেছিলেন অঙ্কনের বিষয়ে, যে অঙ্কন হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটও একটু স্লো, এবং সিঙ্গেলস বের করার ক্ষেত্রে তিনি খুবই অনেকটা অকার্যকর আর কি বলা চলে। সিঙ্গেলস বের করার ক্ষেত্রে তার কিছুটা দুর্বলতা আছে। কালকের ম্যাচেও আমরা মনে হয় সেটাই দেখেছি বেশি। স্ট্রাইক রোটেশনের দুর্বলতা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সহজাত। একেবারেই যদি আমরা বলি যে মিডল ওভারগুলোতে বাংলাদেশের রান তোলার গতিটা মডার্ন ক্রিকেটিং ওয়ার্ল্ডে যা আছে তার মধ্যে 7 থেকে 8 নম্বর স্থানে থাকে। এটার মূল কারণ হচ্ছে আমার যখন প্লেয়াররা যখন বাউন্ডারি লাইনে চলে যাচ্ছে 4 জন কিংবা 5 জন, তখন স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। বিরাট কোহলিকে এখন পর্যন্ত মডার্ন টি-20তে বিবেচনা করা হচ্ছিল তার সে স্ট্রাইক রোটেশনের কারণে। বিরাট কোহলি বাউন্ডারির সঙ্গে কিন্তু খুব বেশি না, কিন্তু স্ট্রাইক রোটেশনে তিনি খুবই কার্যকর, কিন্তু তিনি রানটা বের করতে জানেন। আলটিমেটলি এক রানের প্রতি বলে যখন আপনি 2 বা 3 করে বের করে আনবেন, তখন আলটিমেটলি আপনার স্কোরটা অনেকটা হ্যান্ডসাম হবে, যেটার সুফল ভারত পেয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। সো অঙ্কনের এই জিনিসটা আই থিঙ্ক কাজ করা উচিত অনেক বেশি। কথা বলছিলাম, আমার মনে হয় বিপিএল আয়োজন নিয়ে একটু কথা বলা দরকার। বিপিএলটা শুরু হলো কোনো ধরনের টাইটেল স্পন্সর ছাড়া। একটা ফ্র্যাঞ্চাইজি লিগে টাইটেল স্পন্সর ছাড়া টুর্নামেন্ট শুরু করা আসলে কতটা অস্বাভাবিক, বা হচ্ছে এটা কি বিসিবির মার্কেটিংয়ের সমস্যা, নাকি হচ্ছে বিপিএল এর লো স্ট্যান্ডার্ড? বিপিএল এর লো স্ট্যান্ডার্ড। কারণ একটা জিনিস, বিসিবি কখনোই চাইবে না নিশ্চিতভাবে যে তার টুর্নামেন্টটার মান কমে যাক বা সে টুর্নামেন্টটা অগোছালভাবে শুরু করুক। বিসিবি অতটুকু চেষ্টা করবে, সেই বিশ্বাসটা আমরা বিসিবির উপর রাখতে পারি। বিসিবির চেষ্টা ছিল, কিন্তু বিপিএল এর মানটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা কিছুদিন আগে আলাপ করছিলাম যে বিপিএল এর সম্প্রচার সত্যটা কিন্তু দিনে 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 কমে আসছে। বিপিএল এর সে ব্র্যান্ড ইমেজটা কিন্তু আগের মতো আর নেই, স্পন্সররা সেভাবে এগিয়ে আসছে না। যেটা বলা হচ্ছিল চট্টগ্রাম রয়্যালসের যে সমস্যাটা হয়েছিল, সেখানে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ জানিয়েছিল যে তাদেরকে কেউ স্পন্সর করতে রাজি হচ্ছে না বলে তারা আর্থিকভাবে পুরো টুর্নামেন্ট চালানোর মতো অবস্থায় নেই। তার মানে বিসিবির এবং বিপিএল এর যে কর্মকাণ্ড যেভাবে চলছে, তাতে করে মানুষজন আর আস্থা পাচ্ছে না যে বিপিএল এর স্পন্সর হলে তাদের ব্র্যান্ডটাকে প্রমোশনের জন্য কাজে লাগানো যেতে পারে। বিপিএল এর মানটা ঠিক এখন অতটাই কমেছে, যার কারণেই হয়তোবা এখন পর্যন্ত কোনো ধরনের টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয়ে গিয়েছে। বিসিবি অবশ্য আশা করছে টুর্নামেন্টের মাঝপথে তারা একটা টাইটেল স্পন্সর আনবে, বাট সেটা কতটা দেখার যে তৃপ্তিটা সমর্থকদের মাঝে বা বিপিএলকে নিয়ে যে আগ্রহটা, সেটা কতটা পূরণ করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। তারপরও বিসিবি চেষ্টা করে যাচ্ছে, যতটুকু আমরা জানি সেটার জন্য কথা বলা হচ্ছে, এবং সেটার জন্য আরেকটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা টাইটেল স্পন্সর খুঁজবে। এটাও খুব
অগোছালো একটা কর্মকাণ্ড, বাট বিসিবির হয়তো বা চেষ্টাটা করে যাচ্ছে কিন্তু একই সঙ্গে যে ফ্র্যাঞ্চাইজগুলো যে স্পন্সর খুঁজে পাচ্ছে না, সেটাও তো নিশ্চয়ই টুর্নামেন্টের মানে লো কোয়ালিটির ব্যাপারটাই আসলে অবশ্যই তুলে ধরে। বেশিরভাগ স্পন্সরের সাথে যখন আমরা কথা বলছিলাম, যারা বিশেষ করে পার্সোনালি আমার যখন কথা হচ্ছিল, যারা সরে গিয়েছেন বিপিএল থেকে, এখন আর নেই, আগে ছিলেন, তাদের একটাই কথা হচ্ছে যে বিপিএলটা কখনোই ফ্র্যাঞ্চাইজ বান্ধব ছিল না। বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজগুলোর সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্বের অভিযোগ কিন্তু বহু পুরাতন। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো টিম সরে গিয়েছে, যারা বিপিএলের সবচেয়ে বেশি টাইটেল হোল্ডার। ফরচুন বরিশালের ক্ষেত্রে একই ধরনের অভিযোগ ছিল। খুলনা টাইগার্স যারা সরে গিয়েছে, তাদের বিপিএলটা কখনো ফ্র্যাঞ্চাইজ বান্ধব ছিল না, এবং ফ্র্যাঞ্চাইজরাও পরবর্তী দেখা যাচ্ছে তারা যেই পরিমাণ বিনিয়োগটা বিপিএলে করছে, তারা যেই প্রফিটটা বা যেইটা ফিডব্যাক আশা করছে, সেটা কখনো বিপিএল তাদেরকে সেভাবে দিতে পারেনি। ডে বাই ডে সেটা বরঞ্চ কমে গেছে। সুতরাং এটা বিপিএল এর জন্য একটা বড় ধরনের সেটব্যাক। অবশ্যই এই সব সেটব্যাক কাটিয়ে বিপিএল লাভজনক হয়ে উঠবে, সেটাই আমাদের সবার প্রত্যাশা। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন, ফেসবুকে ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।